হ্যালো ডিয়ার এসএলএসটি অ্যাসপিরেন্টস, যারা যারা এসএলএসটি 2025 ফিজিক্যাল সায়েন্স পেপার লিখবে তাদের জন্য স্পেশালি এই লেকচার সিরিজ। আজকে আমরা পড়ব রেস্ট অ্যান্ড মোশন। এটা হলো তার বেসিক সিলেবাস। আমাদের ব্যাচের নাম টার্গেট এসএলএসটি। তোমরা যারা যারা এসএলএসটি প্রিপেয়ার করতে চাও তারা তারা এই ভিডিও লেকচারটা ফলো করতে পারো। এখানে তোমরা টোটাল ফিজিক্যাল সায়েন্সের টোটাল ভিডিও লেকচার প্লাস প্রবলেম সলভিং প্লাস মক টেস্ট একের পর এক দ্য টুডেস লাইট এই চ্যানেলে তোমরা আপডেট পেতে থাকবে। তোমাদের বলে রাখি, দ্য টুডেস লাইট চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে আমাদের এই লেকচার সিরিজগুলো দেখতে পারো, যাতে তোমাদের প্রিপারেশনটা আরো স্মুথ হয়। অবশ্যই লেকচারটা শেষ পর্যন্ত দেখবে। লেকচারটা লেন্থ একটু বড় হবে, কিন্তু যারা যারা এই রেস্ট অ্যান্ড মোশন এই পার্টিকুলার লেকচারটা দেখবে, আশা করি তাদের রেস্ট অ্যান্ড মোশন থেকে যে কোনো কোশ্চেন আসুক না কেন তারা সেটাকে সলভ করতে পারবে। চলো আর বেশি কথা না বলে আমরা লেকচারটা শুরু করি। তো রেস্ট অ্যান্ড মোশনে আমাদের প্রথমেই যেটা পড়তে হবে সেটা হচ্ছে হোয়াট ইজ রেস্ট, হোয়াট ইজ মোশন। তাহলে আমরা রেস্ট কাকে বলবো? যদি কোনো বস্তু পারিপার্শ্বিকের সাপেক্ষে অবস্থান পরিবর্তন না করে তাহলে বস্তুটি স্থিতিশীল এবং এর অবস্থাকে বলা হয় স্থিতি। তাহলে একটা কোনো বস্তু যদি সময়ের সঙ্গে সঙ্গে গতির পরিবর্তন না করে, যদি একই অবস্থানে থাকে, তাহলে সেটাকে আমরা বলবো তার অবস্থান, তার নেচারটাকে আমরা বলবো স্থিতি অর্থাৎ রেস্ট। গতি কাকে বলবো? যদি কোনো বস্তু তার পারিপার্শ্বিকের সাপেক্ষে সময়ের সাথে অবস্থান পরিবর্তন করে, অর্থাৎ ধরো কোনো একটা বস্তু এখানে ছিল, কিছুক্ষণ পর তার মুভমেন্টের জন্য সে এখানে এসে পৌঁছেছে, তাহলে আমরা সেটাকে তার যে নেচার অর্থাৎ ওই বস্তুটার যে নেচার তাকে বলবো আমরা গতিশীল বস্তু, এবং এর অবস্থাকে আমরা বলবো গতি। অর্থাৎ রেস্ট অ্যান্ড মোশন কিন্তু কোনো একটা পার্টিকুলার থিংস নয়, কোনো একটা পার্টিকুলার থিংসের নেচার। ঠিক আছে, এরপর কোনো একটা বস্তু গতিশীল কিংবা স্থিতিশীল সেটা আমরা কিভাবে মেজার করব? সেটা আমরা মেজার করব ফ্রেম অফ রেফারেন্সের সাহায্যে। অর্থাৎ যার সাপেক্ষে কোনো বস্তুর স্থিতি ও গতি বর্ণনা করা হয় তাকে বলবো নির্দেশ তন্ত্র। এবার দেখো, যদি একটা যদি একটা লোক ট্রেনে যাত্রা করে, তাহলে সে কিন্তু গতিতে রয়েছে এবং সে তার পারিপার্শ্বিক যে প্ল্যাটফর্ম বলো, গাছ বলো, বিল্ডিং বলো, সেগুলোও কিন্তু সে গতি দেখবে। অর্থাৎ সে যদি সম্মুখে যায় তার পিছন দিকে সেগুলো সব চলে আসবে। তাহলে তার সাপেক্ষে ওই গাছ, ওই বাড়ি, ওই প্ল্যাটফর্ম কি হবে? গতিশীল বলে মনে হবে। কিন্তু আদৌ কি সেটা গতিশীল? আবার ধরো কেউ একজন স্টেশনে দাঁড়িয়ে আছে, তার সাপেক্ষে কিন্তু স্টেশনটা স্থিতিশীল বলে মনে হবে। অর্থাৎ এখানেই হচ্ছে ফ্রেম অফ রেফারেন্সের বিউটি। অর্থাৎ কোন রেফারেন্সের সাপেক্ষে বস্তুটাকে স্থিতি বলা হচ্ছে এবং কোন ফ্রেম অফ রেফারেন্সের সাহায্যে বস্তুটিকে একটা গতিশীল বলা হচ্ছে। এবার যদি আমরা দেখি, একটি নির্দেশতন্ত্রের সাপেক্ষে কোনো বস্তু স্থিতি মনে হলেও অন্য একটি নির্দেশতন্ত্রের সাপেক্ষে ওই বস্তুকে গতিশীল মনে হতে পারে। যেমন চলন্ত গাড়িতে থাকা মানুষের সাপেক্ষে একটি গাছের নিচে বসে মনে হয়, চলন্ত গাড়িতে থাকা মানুষের সম্পর্কে একটি গাছের নিচে বসে থাকা মানুষের মনে হয়, কিন্তু চলন্ত গাড়ির কাছে থাকা ব্যক্তির কাছে ওই গাছটি কি গতিশীল বলে মনে হয়। গাছের নিচে বসে, এখানে একটু মিক্স হয়েছে, এখানে হতো স্থিতিশীল মনে হয়, এখানে মনে হতো স্থিতিশীল। কিন্তু যদি আমরা চলন্ত গাড়িতে থাকা ব্যক্তির কাছে ওই গাছটিকে দেখে কি মনে হবে? একটা গতিশীল বলে মনে হবে। অর্থাৎ নির্দেশতন্ত্র এক একটা বিভিন্ন নির্দেশতন্ত্রের সাপেক্ষে কোনো একটা বস্তু স্থিতিশীল হতে পারে, আবার গতিশীল হতে পারে। বিশেষ নির্দেশতন্ত্রের সাপেক্ষে একটি বস্তুর বেগ ভিন্ন প্রকৃতি এবং ভিন্ন রকম মনে হতে পারে। ধরো কোন দুটো রেলগাড়ি পাশাপাশি যাচ্ছে এবং একটার গতিবেগ বেশি, 50 কিলোমিটার পার আওয়ার, আর একটার 100 কিলোমিটার পার আওয়ার। সে যখন
যাচ্ছে, প্ল্যাটফর্মটা তার পিছন দিকে 100 কিলোমিটার বেগেই পিছন দিকে সরে যাচ্ছে। এ যখন যাচ্ছে, এখানে যখন একটা লোক বসে আছে, তার সাপেক্ষে স্টেশনটা কিন্তু 50 কিলোমিটার/আওয়ারে পিছন দিকে সরে যাচ্ছে। অর্থাৎ তাই বলেছে, বিশেষ নির্দেশান্তের সাপেক্ষে একটি বস্তুর বেগ ভিন্ন প্রকৃতির মনে হতে পারে। এবং আমরা যদি দেখি, যদি একটা চরম স্থিতিশীল বা চরম গতিশীল কোনো আমরা বস্তু খোঁজার চেষ্টা করি, তাহলে কিন্তু সম্ভব নয়। কারণ এটা আমাদের পৃথিবী, সেটা কিন্তু এটা আমাদের পৃথিবী, এটা কিন্তু সূর্যের চারিদিকে ঘুরছে, সর্বদা ঘুরছে। আবার সূর্যটাও যে স্থির আছে তা নয়, সূর্যটাও একটা মহা গ্যালাক্সির চারিদিকে ঘুরছে। অর্থাৎ যখন সবকিছুই ঘুরছে, অর্থাৎ সবকিছুই যখন গতিশীল, তখন কিন্তু এই মহাবিশ্বে স্থিতিশীল বস্তু, চরম স্থিতিশীল বা চরম গতিশীল বস্তু খুঁজে পাওয়া কিন্তু খুব, মানে খুঁজে পাওয়াই যাবে না। টাফ বললে ভুল হবে, খুঁজে পাওয়াই যাবে না। অর্থাৎ আমরা যখনই কোনো একটা বস্তুর গতি বা স্থিতি এগুলো মেজার করব, সেগুলো কিন্তু সবটাই হবে আপেক্ষিক। অর্থাৎ কোনো একটা ফ্রেম অফ রেফারেন্সের সাহায্যে আমরা সেটাকে মেজার করব। ঠিক আছে? এরপরে আমরা যদি এই নির্দেশান্ত অর্থাৎ ফ্রেম অফ রেফারেন্সকে যদি আমরা ভাগ করি, তাহলে আমরা প্রধানত দুটি ভাগে ফ্রেম অফ রেফারেন্সকে ভাগ করে থাকি। প্রথমটা কি? জড়ত্বীয় নির্দেশান্ত বা ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স। পরেরটা কি? অজড়ত্বীয় নির্দেশান্ত বা নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স। এবার জড়ত্বীয় আর অজড়ত্বীয়র মধ্যে ডিফারেন্স কি কি? দেখো, জড়ত্বীয় নির্দেশান্তে নিউটনের গতিসূত্র প্রযোজ্য হয়। অর্থাৎ যখন আমরা নিউটনের গতিসূত্র দেখি, তখন কিন্তু হয় বস্তুতে স্থিতিশীল বা সমবেগে গতিশীল হতে। সেখানে কিন্তু যদি সময়ের সঙ্গে সঙ্গে র্যান্ডমলি ভাবে অ্যাক্সিলারেশন বা র্যান্ডমলি ভাবে ভেলোসিটি চেঞ্জ হয়, তাহলে কিন্তু আমরা সেই ফ্রেম অফ রেফারেন্সটাকে নিই না। নিয়ে সেই ফ্রেম অফ রেফারেন্সটা নিয়ে আমরা কিন্তু নিউটনের গতিসূত্রগুলো মানে ডিফাইন করতে পারি না। অর্থাৎ এই নির্দেশান্তে চরম স্থির অবস্থা সমবেগে সরলরেখা বরাবর গতিশীল, হয় চরম স্থির অবস্থা হতে হবে বা বা হতে হবে সমবেগে গতিশীল। এরপরে হচ্ছে জড়ত্বীয় নির্দেশান্তে ত্বরণ হয় শূন্য। অর্থাৎ কোন একটা নির্দেশান্ত ফ্রেম অফ রেফারেন্স যদি এইরকম হয়, যে ধরো এই একটা ফ্রেম অফ রেফারেন্স, মানে এই একটা রেফারেন্স এক্স ওয়াই এন্ড সরি দিস ওয়াই এন্ড দেন যা খুশি হতে পারে। তাহলে এই এক্স ওয়াই জেড এটা হচ্ছে ধরো একটা ফ্রেম অফ রেফারেন্স, আমরা একটা কোঅর্ডিনেট যেটাকে বলে থাকি। ধরো এটার পজিশন 0 0 0। তাহলে হয় এই ফ্রেম অফ রেফারেন্সটাকে হতে হবে স্থির, বা কোনো যদি গতিশীল হয়, যদি এই ফ্রেম অফ রেফারেন্সটা গতিশীল হয়, তাহলে কিন্তু সমবেগে গতিশীল হতে হবে। ঠিক আছে? কিন্তু বাস্তবে যদি আমরা দেখি, এই মহাবিশ্বে জড়ত্বীয় নির্দেশান্তে পাওয়া যায় না। বাস্তব কোনো জড়ত্বীয় নির্দেশান্ত কিন্তু পাওয়া যায় না। কিন্তু তারপরেও আমরা যাবতীয় ক্যালকুলেশন যা করে থাকি আমাদের ফিজিক্যাল প্রবলেমের ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু আমরা এই ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্সটাকেই কাজে লাগাই। কিছু আমরা কনসিডারিং করে থাকি, সেক্ষেত্রে আমরা ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্সটাকেই কাজে লাগাই। কারণ যদি আমরা নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্সে যাই, সেখানে একটু ক্যালকুলেশন জটিল হয়ে পড়ে। ঠিক আছে? এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স। অর্থাৎ যদি এই ফ্রেম অফ রেফারেন্সটা একটি ত্বরণ নিয়ে চলে, অর্থাৎ সময়ের সঙ্গে ইনস্ট্যান্ট অফ, ধরো একটা ডেল টি একটা টাইম, তার মধ্যে ভেলোসিটি ডেল ভির পরিবর্তন হতে থাকছে, কন্টিনিউয়াসলি পরিবর্তন হতে থাকছে। হ্যাঁ, কিন্তু সেটা কিন্তু র্যান্ডমলি ভাবে কোনো সময় ত্বরণ বাড়ছে, কোনো সময় ত্বরণ কমছে, ত্বরণ বাড়ছে, ত্বরণ কমছে, এইরকম টাইপের যদি একটা হয়, নির্দেশান্ত হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা সেটাকে বলবো নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স বা অজড়ত্বীয় নির্দেশান্ত। অর্থাৎ এই নির্দেশান্তে কিন্তু ত্বরণ থাকবে, ত্বরণ প্লাস বন্ধনও থাকবে। অজড়ত্বীয় নির্দেশান্তে নিউটনের গতিসূত্রগুলো কিন্তু প্রযোজ্য হয় না। এখান থেকে কিন্তু কোশ্চেন আসে, আমরা দেখবো পরবর্তীতে। এবং এই নির্দেশতন্ত্রে আংশিক বল বা ছদ্ম বল, সিউডো ফোর্সের উদ্ভব হয় যখনই কোনো একটা বস্তু, আমরা যদি নিউটনের গতিসূত্র জানি এফ ইকুয়াল টু এম এ, অর্থাৎ যখনই কোনো একটা বস্তু, মানে তার একটা মাস থাকবে, এম ইকুয়াল টু মাস, যখনই কোনো বস্তুর একটা ত্বরণ
থাকবে তখনই কিন্তু তার একটা কি হবে, ফোর্সের উদ্ভব ঘটবেই। অর্থাৎ যদি এই ফ্রেম অফ রেফারেন্সটাই একটা ত্বরণশীল বস্তু হয়, ইনার্শিয়াল নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স হয়, তবে কিন্তু তার মধ্যেও একটা ফোর্স থাকবে এবং সেই ফোর্সটাকে বলা হবে সিউডো ফোর্স। বোঝা গেল? তাহলে এই সিউডো ফোর্স যখনই থাকবে তখনই যখন আমরা নর্মালি যখন নিউটনের গতিসূত্রগুলো কাজে লাগানোর চেষ্টা করব এই নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্সে, তখন কিন্তু আমাদের ফোর্সের কিন্তু যখন আমরা ফোর্স বের করতে যাব তখন কিন্তু অ্যাকুরেট ফোর্স আমরা বের করতে পারবো না, কারণ সেখানে কিন্তু অলরেডি একটা ফ্রেম অফ রেফারেন্সের জন্য সিউডো ফোর্সের উদ্ভব হয়ে যায়। তো এইটা হচ্ছে নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স আর জড়ত্বীয় ফ্রেম অফ রেফারেন্সের বেসিক বেসিক প্রপার্টি এবং বেসিক ডিফারেন্স। এর মধ্যে যদি কোনো কোশ্চেন বা কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্টে জানাও এবং ভিডিওর যে টাইম ডেসক্রিপশন আছে সেইখানে টাইম মেনশন করে গিয়ে জানাও যে আমাদের কোথাও বুঝতে অসুবিধে বা কোনো যদি ডাউট থেকে থাকে তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে তোমাদের প্রবলেম সেন্ড করতে পারো। আমরা চেষ্টা করব যতটা কম সময়ের মধ্যে তোমাদেরকে রিপ্লাই দেওয়ার। ঠিক আছে? এরপরে যদি আমরা দেখি, এরপরে আমরা একটা কোশ্চেন যদি এর উপর দেখো 2016 সালেই কিন্তু এর উপর একটা কোশ্চেন এসেছিল। যেমন বলছে ভরবেগ সংরক্ষণ সূত্রটি একটি ত্বরিত নির্দেশযন্ত্রে প্রযোজ্য হয় না, কারণ কি? বলছে ভরবেগ সংরক্ষণ, এইখানে কোশ্চেনটা একটু এখানে একটু ভুল আছে। কোশ্চেনটা হবে ভরবেগ সংরক্ষণ সূত্রটি একটি ত্বরিত নির্দেশযন্ত্রে প্রযোজ্য হয় কেন? হয় কারণ। আচ্ছা, ভরবেগের সংরক্ষণ, এই কোশ্চেনটা ছিল এইটা, ভরবেগ সংরক্ষণ সূত্রটি একটি ত্বরিত নির্দেশযন্ত্রে প্রযোজ্য হয় কারণ। এইটা 2016 সালে তোমরা যদি এসএলএসটি পেপার দেখো তাহলে কিন্তু এই কোশ্চেনটা ছিল। তাহলে আমরা জানি যেগুলো নিউটনের গতিসূত্র অনুসারে যে ভরবেগের সংরক্ষণ সূত্রটি আছে সেটা কিন্তু আমরা নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্সের ক্ষেত্রেই প্রুভ করি, কিন্তু এখানে বলছে ভরবেগ সংরক্ষণ স্থিতি নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্সের সাপেক্ষ, কিন্তু বস্তু ভরবেগের সংরক্ষণ সূত্রটি কিন্তু নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্সের সাপেক্ষেও কিন্তু সত্য হয়। কিন্তু কিভাবে হয় দেখো, যদি নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্সের যদি যদি ফোর্স বাড়তে থাকে বা কমতে থাকে তাহলে কিন্তু ভরবেগের সংরক্ষণ রীতিটা, সংরক্ষণ যে সূত্রটা সেটা কিন্তু ফলো করতো না। সেক্ষেত্রে কি হয়, ত্বরিত নির্দেশযন্ত্রে সরাসরি তো ভরবেগ সংরক্ষিত থাকে না, একটু বোঝাই যায়, যেমনটা জড়ত্বীয় নির্দেশযন্ত্রে হয়। কিন্তু ছদ্ম বলকে অর্থাৎ যেটা সিউডো ফোর্স, যে বাহ্যিক একটা বল আমরা ধরে নেই, সেটার সঙ্গে যদি আমরা সিস্টেমকে যদি আমরা যুক্ত করি তাহলে কিন্তু ছদ্ম বল এবং প্রকৃত যে ফোর্সটা থাকে সেইটা মিলিয়ে আমাদের নিট যে বল বা ফোর্সটা তৈরি হয় সেটা কিন্তু শূন্য হয়। সেক্ষেত্রে আমাদের ভরবেগ, মোট ভরবেগ কিন্তু সংরক্ষিত থাকে। তাহলে এর যদি কারণ যদি আমরা বলি তাহলে এই নির্দেশযন্ত্রে একটি ছদ্মবল ক্রিয়াশীল থাকে। এইটা কিন্তু রাইট অ্যান্সার। এই প্রশ্নটা কিন্তু 2016 সালের এসএলএসটি এসেছিল। অর্থাৎ পড়ার সময় একটু খুব মনোযোগ দিয়ে খুব সাধারণ সাধারণ জিনিস, সাধারণ সাধারণ বিষয়, সেগুলো কিন্তু খুব মনোযোগ সহকারে পড়া উচিত। এবং আমরা কিন্তু এই লেকচার সিরিজে প্রচুর প্রচুর প্রবলেম সলভ করব, আস্তে আস্তে দেখবো যতগুলো যতগুলো সম্ভব একদম ইজি লেভেল থেকে টাফ লেভেল সব ধরনেরই কোশ্চেন সলভ করব। তো তোমরা শুধু আমাদের লেকচার সিরিজটা দেখতে থাকো শেষ পর্যন্ত। তো এরপরে আরেকটা কোশ্চেন দেখে নিই, নিচের কোনটি জড়ত্বীয় নির্দেশযন্ত্র? দেখো ঘূর্ণয়মান নাগরদোলা, এবার নাগরদোলাটা যখন ঘুরছে তখন সেটা যখন তার ফোর্স যখন স্টার্ট করছে বা যখন থামছে তখন কিন্তু বেগের পরিবর্তন হচ্ছে, আর বেগের পরিবর্তন হওয়া মানেই তার মধ্যে ত্বরণ থাকবে। ঠিক আছে? তাহলে যদি ত্বরণ থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু সেটাকে আমরা নির্দেশযন্ত্র বলতে পারবো না, জড়ত্বীয় নির্দেশযন্ত্র বা ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স কিন্তু আমরা বলতে পারবো না। তাহলে অপশন এ কিন্তু সম্পূর্ণভাবে ভুল। এরপরে আছে বি, সমবেগে সোজা পথে চলা গাড়ি। এবার ধরো একটা গাড়ি
এই গাড়িটা সমবেগে অর্থাৎ ধরো 30 কিলোমিটার/আওয়ার এই বেগ নিয়ে সে সোজা পথে চলে যাচ্ছে, কখনো কিন্তু বেগ কিন্তু পরিবর্তন করছে না। তখন যদি আমরা এখানে একটা ফ্রেম অফ ইনার্শিয়া কল্পনা করি, তাহলে সেটাকে আমরা কিন্তু একটা জড়ত্বীয় নির্দেশতন্ত্র হিসেবেই কাজ করাতে পারি। তাহলে এইখানে কিন্তু সমবেগে সোজা পথে চলমান গাড়ি, এটা কিন্তু একটা জড়ত্বীয় নির্দেশতন্ত্রের উদাহরণ। এরপরে যেটা আছে সেটা বলছে সুষম ত্বরণে চলমান ট্রেন, অর্থাৎ যেখানে ত্বরণ থাকবে সেখানে তো জড়ত্বীয় নির্দেশতন্ত্র হতেই পারে না। অবাধে পতনশীল লিফট, অবাধে পতনশীল লিফট কি, যখন আমরা লিফট সাধারণত চলাচল করি, যখন আমরা ধরো একটা লিফট যখন সাধারণত চলাচল করে তখন কিন্তু সে সমান গতিশীল অবস্থাতে, মানে প্রথমে তো জিরো থাকে, তারপরে বেগ পরিবর্তন করে একটা বেগে পৌঁছায়, তার একটা বেগ পরিবর্তন করে একটা বেগে পৌঁছায়, সময়ের সঙ্গে সঙ্গে প্রথমে বেগ পরিবর্তন করে তারপরে পৌঁছে তার ভেলোসিটিটা কিন্তু কনস্ট্যান্ট হয়ে যায়। আবার যখন থামবে তখন কিন্তু সে এইভাবে থামবে। তাহলে এই যে কিন্তু অবাধে পতনশীল কি, ধরো এইখানে যে চেনটা থাকে সেটা ছিঁড়ে গেছে, এবার যখন ছিঁড়ে যাবে তখন কিন্তু সে সম্পূর্ণটাই একটা গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য কি হবে, এ নিচের দিকে নামতে থাকবে, এবং যত নিচের দিকে নামতে থাকবে গ্র্যাভিটেশনাল ফোর্স বাড়বে এবং এর কিন্তু ত্বরণ কিন্তু বাড়তে থাকবে। এর ত্বরণ যখনই বাড়বে, তাহলে যখনই এর মধ্যে ত্বরণ চলে এলো তাহলে সেটা কিন্তু আর জড়ত্বীয় নির্দেশাঙ্ক থাকলো না। বোঝা গেল? লিফটের মধ্যে এই পোর্শনটুকুর মধ্যে একটা জড়ত্বীয় নির্দেশাঙ্ক থাকতে পারে, কিন্তু এই যে এইটুকু পোর্শনের মধ্যে জড়ত্বীয় নির্দেশাঙ্ক থাকে না, তাহলে সেটাকে বলবো না। এবার অবাধে পতনশীল বস্তু যেহেতু বলে দিয়েছে, তাহলে কিন্তু এই দড়িটা ছিঁড়ে গেছে, তাহলে যেটা হবে সেটা কিন্তু তার মধ্যে একটা হিউজ পরিমাণ অ্যাসেলারেশন থাকবে, এবং সেটাকে কিন্তু আমরা একটা জনপ্রিয় নির্দেশাঙ্ক হিসেবে ট্রিট করতে পারবো না। পরের টপিক, বস্তুর গতি সংক্রান্ত কয়েকটি ভৌত রাশি। এবার বস্তুর গতি সংক্রান্ত কয়েকটি ভৌত রাশির মধ্যে দুটো ভাগে ভাগ করেছি। দেখো, প্রথমে দিয়েছি, একদিকে দিয়েছি অতিক্রান্ত দূরত্ব বা ডিস্টেন্স কাভার, আরেকটা দিয়েছি সরণ। এবং অতিক্রান্ত দূরত্ব কাকে বলবো, অর্থাৎ নির্দিষ্ট সময়ে এটা নির্দিষ্ট সময়ে কোনো বস্তুর অতিক্রান্ত পথকে আমরা অতিক্রান্ত দূরত্ব বলে থাকি। অর্থাৎ কোনো একটা ধরো গাড়ি চলছে, গাড়ি আঁকা বাঁকা পথে যেভাবে 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 চলছে, তাহলে এই যে টোটাল যে ডিস্টেন্সটা, টোটাল যে পথটা সে কভার করলো সেটাকে আমরা বলবো ডিস্টেন্স কভার। বোঝা গেল? বা অতিক্রান্ত দূরত্ব। এবার এইটা কিন্তু একটা স্কেলার রাশি, এটা কিন্তু একটা স্কেলার রাশি, কারণ এর সঙ্গে দিকের কোনো রিলেশন নেই, অর্থাৎ যে কোনো দিকে যাক এর শুধু মান, এর যদি এটাকে যদি আমরা পথটাকে যদি ফিতে দিয়ে মাপতে থাকি, তাহলে আলটিমেটলি আমরা পাবো একটা দূরত্ব। ধরো এই টোটাল দূরত্বটা 5 কিলোমিটার, ব্যাস, দ্যাটস এনাফ। সো এইটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব বা ডিস্টেন্স কভার্ড। ঠিক আছে, এই অপোজিটে যদি আমরা, তাহলে এই যে এখানে আমরা একটা কি নিয়েছি, এক্স এন্ড ওয়াই অ্যাক্সিস আমরা দেখতে পাচ্ছি, এবং এখানে কি হচ্ছে, এ বিন্দু থেকে বি বিন্দুতে একটা বস্তু ধরো ও গেছে, তো সে প্রথমে এইভাবে গিয়ে পি কিউ পথ দিয়ে সে বি পজিশনে পৌঁছেছে। তাহলে এই যে বস্তুর যে প্রকৃত গতিপথ সেইটাকে আমরা বলবো ডিস্টেন্স কভার। বোঝা গেল? এদিকে আরেকটা জিনিস আমরা দেখছি, ডিসপ্লেসমেন্ট বা সরণ। এই সরণ কাকে বলবো, ধরো আমরা যে পথটা বরাবর গেছি বা যে পথটা বরাবর গাড়িটা গিয়েছে, সেই সেই এ পজিশন এন্ড বি পজিশনকে যদি আমরা একটা সরল রেখা অ্যাট এ সিঙ্গেল স্ট্রেট লাইন দিয়ে যদি আমরা এটাকে যুক্ত করি, সরি একটা স্ট্রেট লাইন হতে হবে না, স্ট্রেট লাইন দিয়ে যুক্ত যদি করি, তাহলে যে এই পথটার যে দূরত্বটা হবে সেইটাকে আমরা বলবো তার সরণ হয়েছে, এতটা ডিস্টেন্স তার সরণ হয়েছে। বোঝা গেল? এবং যখনই আমি দুটো পয়েন্টকে, যদি আমি এইটা ধরো নর্থ, এটা হচ্ছে ইস্ট, এটা হচ্ছে ওয়েস্ট, এটা হচ্ছে নর্থ, এটা সাউথ, এই ফ্রেম অফ রেফারেন্সের মাঝখানে আমরা যেখানেই দুটো পথ দেই না কেন, ধরো এখানে একটা ডট দিলাম, এখানে একটা ডট দিলাম, কানেক্ট করলাম, তাহলে যদি এখান থেকে যাত্রা শুরু করে, তাহলে
তাহলে তার একটা পার্টিকুলার দিক আছে, কিন্তু সে কিন্তু করসপন্ডিং দিক পরিবর্তন করেনি। আবার ধরো প্রথমে সে এইখানে ছিল, প্রথমে সে এই পজিশনে ছিল, এখন এসে এই পজিশনে, এটা যদি যুক্ত করি তাহলে কি হবে, আমরা একটা দিক পাবো তো। তাহলে এটা কি হবে, নর্থ সাউথ একটা দিক আমরা পেলাম। বা যদি আমরা এটাকে এক্স ওয়াই এক্সিস ভাবি, এটাকে যদি আমরা এক্স বলি, তাহলে এটাকে যদি আমরা ওয়াই বলি, তাহলে যদি আমরা এটাকে অ্যাড করি, তাহলে এই এক্স এর সঙ্গে একটা কোণ করে থাকবে থিটা। সেই কোণটাকে দিয়েও আমরা ওই পজিশনটা বা ওই স্ট্রেট লাইনের যে ডাইরেকশনটা আছে সেটা কিন্তু মেজার করতে পারি। অর্থাৎ তাহলে সরণ কিন্তু হয়ে দাঁড়ালো একটা ভেক্টর রাশি। বোঝা গেল? এইবার যদি ডিস্টেন্স কাভার, যদি এইটা দেখি, এইটা বলেছে একটি বস্তু অতিক্রান্ত পথের উপর নির্ভরশীল। যতটা পথ অতিক্রম করবে তার ডিস্টেন্স কভারের ভ্যালু অর্থাৎ মানটা কিন্তু যতটা পথ অতিক্রম করবে তার উপরেই ডিপেন্ডেন্ট। কিন্তু ভেক্টর রাশি সরণের ক্ষেত্রে কি হয়, এইটি কিন্তু বস্তুর প্রাথমিক অবস্থান এবং চূড়ান্ত অবস্থান অর্থাৎ ইনিশিয়াল পজিশন এন্ড ফাইনাল পজিশনের উপরে কিন্তু নির্ভরশীল। এরপরে যে পয়েন্টটা আছে সেটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, এটা নিয়ে একটু ডিসকাস করা দরকার ডিপলি, কারণ এইখান থেকে অনেক সময় শর্ট কোশ্চেন আসে। বোঝা গেল? যদি কোনো, সবসময় বলছি, যদি কোনো ডাউট থেকে থাকে, যদি কোনো কোশ্চেন থেকে থাকে, অবশ্যই কমেন্ট করে জানাও এবং আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে টেলিগ্রামে তোমার সমস্যা কোয়ারিটাও তুমি পাঠাতে পারো। এরপরে বলছে যে দূরত্ব সর্বদা ধনাত্মক বা শূন্য হতে পারে। ধরো দূরত্ব সর্বদা, ধরো তুমি পথে হাঁটছো, তাহলে তুমি যে একটা হাঁটছো, স্টেপ ফেলছো, হয় তুমি দাঁড়িয়ে আছো, তাহলে হয় তুমি যাত্রায় শুরু করনি, তাহলে তোমার ডিস্টেন্স কাভারটা শূন্য হলো। তুমি কোনো যাত্রায় চালু করনি, তাহলে কিন্তু তোমার ডিস্টেন্স শূন্য। এবার তুমি ধরো যাত্রা চালু করলে, সে তুমি এদিকে যাও বা এদিকে যাও, যেদিকেই যাও, ডাইরেকশন ইজ নট ম্যাটার ফর ডিস্টেন্স কাভার। সো তুমি যেদিকেই যাও, যখনই তুমি যাত্রা শুরু করবে তখনই তোমার একটা ধনাত্মক অর্থাৎ পজিটিভ কোনো ডিস্টেন্স কাভার হবে। ধরো তুমি এখানে ছিলে, এবার এখানে এলে, তাহলে এই যে পথ যেটা তুমি কভার করলো সেটা কিন্তু একটা পজিটিভ। ধরো এটা হচ্ছে 1 কিলোমিটার, এইটা কিন্তু কখনোই নেগেটিভ হতে পারে না। তুমি ধরো এইদিকে যাত্রা শুরু করলে, তাহলে এটা জিরো পজিশন ছিল, এখানে ধরো এটা 500 মিটার, তাহলে এক্ষেত্রেও কিন্তু তুমি কখনো বলতে পারবে যে আমি নেগেটিভ 500 মিটার বা ধনাত্মক বা ঋণাত্মক বা ঋণাত্মক বা কোনো কিছু আমি ডিস্টেন্স কভার করছি, এটা কিন্তু তুমি বলতে পারবে না। কারণ ডিস্টেন্স কভার কিন্তু একটা স্কেলার রাশি, দ্যাটস অনলি হ্যাভ দ্য ম্যাগনিটিউড নট হ্যাভ এনি ডাইরেকশন। তো তাহলে কিন্তু সরণের ক্ষেত্রে দেখো, সরণ বলছে ধনাত্মক হতে পারে, অর্থাৎ এই পজিশন থেকে বি পজিশনে এই বস্তুটা ট্রাভেল করেছে, এইবার তার কিন্তু একটা ডাইরেকশন আছে, এই ডাইরেকশন বরাবর সে ট্রাভেল করেছে এবং সে পজিটিভ ডাইরেকশনে ট্রাভেল করেছে। বুঝা গেল? এইবার তাহলে একটা ধনাত্মক ট্রাভেল করেছে। এইবার ধরো, এবার বলছে ঋণাত্মক কি করে হতে পারে। ঋণাত্মক ধরো এই একটা পয়েন্ট আছে, তাহলে এইটা ইস্ট, এইটা হচ্ছে ওয়েস্ট, কেউ একজন এই দিকে 1 কিলোমিটার গেছে, আমি যদি এইটাকে পজিটিভ ধরি, তাহলে আমি বলতে পারি সে নেগেটিভ 1 কিলোমিটার, নেগেটিভ 1 কিলোমিটার, কিংবা ধরো এইটাকে ওই একদিকেই দেখাই। আমি এই জায়গাটা আর একটু ক্লিয়ার করি। ধরো কেউ যাত্রা শুরু করলো, এই বরাবর যাত্রা শুরু করলো, তার মনে হলো সে কিছু একটা ভুলে এসছে বাড়িতে, সে কি করলো, আবার এই পথ বরাবর যাত্রা শুরু করলো, যাত্রা শুরু করে সে এইখানে সে নিল জিনিসটা, যেটা ভুলে গেছিল সেটা নিল। সেক্ষেত্রে কিন্তু ডিস্টেন্স যেটা কাভার হবে সেটা কিন্তু এই যে টোটাল পথটা গেল, আবার যে টোটাল পথটা ফিরে এলো, এই দুটো সাম, অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু ডিস্টেন্স কিন্তু কখনোই নেগেটিভ হতে পারে না। বোঝা গেল? কিন্তু সরণের ক্ষেত্রে দেখো, সরণের ক্ষেত্রে ধরো তুমি একটা জিনিস নেওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছো, কোনো একটা কাজে বেরিয়েছো, ধরো মনে পড়লো তোমার কোনো একটা জিনিস ভুলে গেছো, এইখানে তার একটা পয়েন্ট আছে, এইখানে একটা কোনো কিছু ভুলে গেছো, তোমাকে সেটা নেওয়ার জন্য আবার এই রাস্তা ধরে ফিরে আসতে হবে।
তাহলে ইনিশিয়াল পজিশন কোথায় ছিল? এইটা। ফাইনাল পজিশন কোথায় হলো? এইটা। তাহলে তার আলটিমেট সরণ কোনটা হয়েছে? এইটা। এবার যদি এই পয়েন্টটা যদি এইখানে হতো, তাহলে এই দিকটাতে আমি পজিটিভ ধরেছি, এবার সে পজিটিভ পার করে এইখানে এসে পৌঁছেছে, তাহলে তখন আমরা বলতে পারতাম যে তার সরণটা কিন্তু হয়েছে, একটা সরণ হয়েছে, কিন্তু তার সরণের ভ্যালু কিন্তু নেগেটিভ, কারণ আমরা এইটাকে পজিটিভ ধরেছি। অর্থাৎ সরণের ক্ষেত্রে কিন্তু পজিটিভ সরণ হতে পারে, নেগেটিভ সরণ হতে পারে, আবার বলছে সরণ শূন্যও হতে পারে। আচ্ছা, সরণ শূন্য হতে হয়, আমি কোনো একটা জায়গাতে স্থির থাকলাম, তাহলে সেক্ষেত্রে তো আমরা বলতে পারি যে ডিস্টেন্স কাভারটাও শূন্য হলো, আর আমি যাত্রাই শুরু করিনি। কিন্তু সরণের ক্ষেত্রে দেখো একটা ইন্টারেস্টিং কেস, সেটা হলো এই, ধরো কোনো একটা লোক একটা পথ, একটা সার্কুলার পথে ঘুরছে, সার্কুলার পথে, সার্কেলটা ঠিকঠাক হচ্ছে না, দাঁড়াও চেষ্টা করি আরেকবার। তাহলে এই যে সার্কুলার পথে ঘুরছে, ধরো সে এখান থেকে যাত্রা শুরু করেছে, সে ঘুরে এসে আবার সেই পজিশনেই সে দাঁড়িয়ে পড়ে, তাহলে তার ডিসপ্লেসমেন্ট কত হয়েছে, তার সরণ কত হয়েছে? সরণ তো জিরো, কারণ ইনিশিয়াল পজিশন এন্ড ফাইনাল পজিশন বিকাম জিরো। সো আমরা বলতে পারি যে তার সরণ হয়েছে শূন্য। ঠিক আছে, অর্থাৎ বস্তু যদি তার প্রারম্ভিক অবস্থানে আবার ফিরে আসে, তাহলে কিন্তু তার সরণ কিন্তু হয়ে দাঁড়ায় শূন্য। বোঝা গেল? এই পর্যন্ত আশা করি কোনো কোনো প্রশ্ন নেই, আশা করি বুঝতে পেরেছো। তারপরে যদি কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাও। নেক্সট, এবার হচ্ছে, দেখো আগের স্লাইডে দেখো, এখানে ছিল ডিস্টেন্স কাভার, এটা ছিল ডিসপ্লেসমেন্ট। তো ডিস্টেন্স কাভারের সাপেক্ষে, যেহেতু এটা স্কেলার রাশি, তাহলে ডিস্টেন্স কাভারের সাপেক্ষে আরো কিছু কিছু ভৌত রাশি রয়েছে। যেমন ধরো দ্রুতি, দ্রুতি কি বা স্পিড কি? অতিক্রান্ত দূরত্ব বাই সময় হচ্ছে তোমার দ্রুতি। এটা কিন্তু একটা স্কেলার রাশি। তাৎক্ষণিক দ্রুতি কাকে বলবো? যদি একটা খুব কম সময়ের মধ্যে একটা কম ডিস্টেন্স কভার করি, সেটাকে যদি আমরা ডেরিভেটিভ নিই, তাহলে সেটাকে বলবো আমরা তাৎক্ষণিক দ্রুতি। গড় দ্রুতি কাকে বলবো? মোট অতিক্রান্ত সময়, অতিক্রান্ত দূরত্ব বাই মোট অতিক্রান্ত সময়, এটাকে বলবো আমরা গড় দ্রুতি। এইবার অপোজিট দিকে আমরা যদি ভেক্টর, ভেক্টর রাশি যেটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট বা সরণ আমরা বলেছিলাম, তাহলে তার সাপেক্ষে কিছু ভেক্টর রাশি কি হবে? যেমন বেগ, ভেলোসিটি, অর্থাৎ সরণ বাই সময়। তাহলে যেহেতু সরণ একটা ভেক্টর রাশি, তাহলে বেগও কিন্তু একটা ভেক্টর রাশি। বোঝা গেল? এরপরে আছে তাৎক্ষণিক বেগ, অর্থাৎ যদি কোনো একটা পার্টিকুলার দিকে বস্তুটা সরণ হয়, এবং সেক্ষেত্রে যদি আমরা খুব অল্প সময় একটা সময় নেই, এবং ওই সরণের সাপেক্ষে যদি আমরা ডেরিভেটিভ করি খুব ইনস্ট্যান্ট টাইমে, তাহলে সেক্ষেত্রে সেই বেগটাকে আমরা বলবো তাৎক্ষণিক বেগ। এরপরে আছে গড় বেগ বা এভারেজ ভেলোসিটি, অর্থাৎ মোট সরণ বাই মোট সময় যদি আমরা করি, তাহলে আমরা কি পাবো? গড় বেগ। বোঝা গেছে? এনি ডাউট? যদি ডাউট থাকে অবশ্যই কমেন্ট করে জানাও। এরপরে যদি আমরা দেখি, সেটা হচ্ছে ত্বরণ, অ্যাক্সেলারেশন। এটাও কিন্তু একটা ভেক্টর রাশি। আর এইটা কার পার্ট? এটা হচ্ছে তোমার ডিসপ্লেসমেন্টের পার্ট। অর্থাৎ ডিসপ্লেসমেন্ট থেকেই আসলো বেগ, এবার বেগ থেকে আসছে ত্বরণ। অর্থাৎ সময়ের সাথে কোনো বস্তু যদি বেগের পরিবর্তন হয়, যে হারে পরিবর্তন হয়, সেইটাকে আমরা বলবো ত্বরণ বা অ্যাক্সেলারেশন। ত্বরণ কিন্তু একটা ভেক্টর রাশি, অর্থাৎ এর মান এবং অভিমুখ দুই আছে। তাহলে ডিসপ্লেসমেন্ট একটা ভেক্টর রাশি, ভেলোসিটি একটা ভেক্টর রাশি, এন্ড অ্যাক্সেলারেশন অলসো এ ভেক্টর কোয়ান্টিটি। অপোজিট দিকে আমরা কি দেখেছি? আমরা হচ্ছে ডিস্টেন্স কাভার্ড, এবং তার সাপেক্ষে আমরা দেখেছি দ্রুতি বা স্পিড, সেগুলো কিন্তু স্কেলার রাশি। বোঝা গেল? এবার ত্বরণ কাকে বলবো? যদি একটি বস্তুর প্রাথমিক বেগ ভি এবং টি সময়ের পরে তার কোনো একটা বেগ হয়েছে ভি,
অর্থাৎ ভেলোসিটির পরিবর্তন হয়েছে। ধরো একটা গাড়ি, একটা ট্রেন যখন প্ল্যাটফর্ম থেকে চলতে শুরু করে, প্ল্যাটফর্মে প্রথমে এলো, একটা প্ল্যাটফর্মে দাঁড়ালো, তারপরে আবার চলতে শুরু করলো। একটা যখন স্টার্ট করে এবং তার থেকে তুমি 10 সেকেন্ড পরে দেখো ভেলোসিটির পরিবর্তন হয়েছে, তো এখানে ছিল জিরো ভেলোসিটি, এখানে গিয়ে কোনো একটা ভেলোসিটিতে পৌঁছালো। তাহলে এইখানে আমরা কি পাবো? একটা স্লোপ, অর্থাৎ ভেলোসিটি। আমরা যদি ভেলোসিটিটাকে দেখি, অর্থাৎ এদিকে টাইম, অর্থাৎ এদিকে ভি, যদি সে সমতরণে অর্থাৎ কন্টিনিউয়াসলি বাড়াতে থাকে, তাহলে ভেলোসিটি বাড়ছে, সময় যত বাড়ছে তত কিন্তু ভেলোসিটি বাড়ছে। বোঝা গেছে? সময় যত বাড়ছে ভেলোসিটি কিন্তু তত বাড়ছে। তাহলে এই যে স্লোপ, এই স্লোপের যে ভ্যালুটা হবে সেটা কিন্তু হবে ত্বরণ। অর্থাৎ আমরা এগুলো পরে আসবো লেখচিত্রের মাধ্যমে, যখন আমরা এই সরণ সময় বা ভেলোসিটি সময় এই গ্রাফগুলো যখন দেখবো, তখন এই ব্যাপারগুলো আরো ক্লিয়ার হবে। এখন শুধু আমরা জানছি যে অ্যাক্সেলারেশন হচ্ছে বেগের পরিবর্তন, অর্থাৎ ইনিশিয়াল ফাইনাল ভেলোসিটি মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি বাই টি। এইটাকে আমরা ডেরিভেটিভ ফর্মে লিখতে পারি, এ ভেক্টর অর্থাৎ অ্যাক্সেলারেশন ইজ ইকুয়াল টু ডিভি ডিটি, অর্থাৎ ভেলোসিটির পরিবর্তন টাইমের রেসপেক্টে। তাহলে আমি এই ভিটাকে আবার লিখতে পারি, অর্থাৎ ভেলোসিটি আগেরটাতে পড়েছি, অর্থাৎ ডিসপ্লেস আগের স্লাইডে পড়েছি এস বাই টি। তাহলে আমরা এখানে লিখতে পারি ডিএস বাই ডিটি, যেটা আমরা তাৎক্ষণিক বেগে পড়েছি। এরপরে ডিএস ডিটি নেক্সট, তাহলে এইটাকে আমরা ওভারঅল কি লিখতে পারি? ওভারঅল লিখতে পারি ডি স্কোয়ার এস বাই ডিটি স্কোয়ার। জাস্ট তাহলে এইটা আমার একটা ইম্পর্টেন্ট ফর্মুলা দাঁড়ালো। ত্বরণের এই ফর্মুলাটা খুব কিন্তু ইম্পর্টেন্ট, এবং আগের স্লাইডে তাৎক্ষণিক বেগ বা বেগের এই ফর্মুলাটা খুব ইম্পর্টেন্ট, এস বাই টি সরণ বাই সময়, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। অ্যাভারেজ ভেলোসিটি থেকেও কোশ্চেন আসে। তো এই জিনিসগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে, এবং এটা মনে না রাখার কিছুই নেই, খুবই সহজ জিনিস একদম। রেস্ট এন্ড মোশন খুবই একটা সহজ চ্যাপ্টার ফিজিক্সে, এখান থেকে পুরো মার্কসই তোমরা তুলতে পারো। আর মিনিমাম ধরো একটা থেকে দুটো কোশ্চেন আসে, যেমন 16তে দুটো কোশ্চেন এসেছিল। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমরা এবার পরের স্লাইডে যাই। পরের স্লাইডে দেখো, এবার কিন্তু আমরা কোশ্চেন সলভ করবো। যতটুকু পড়লাম, যতটুকু বুঝলাম, তার উপর ভিত্তি করে এখন অনেকগুলো কোশ্চেন করবো। বলছেন কোন বিকল্পটি সঠিক নয়। ঠিক আছে, আমি তোমাদের 30 সেকেন্ড টাইম দিলাম, এর মধ্যে তোমরা ভাবো, কোশ্চেনগুলো ভাবো, এবং তারপরে আমি কোশ্চেনটা নিয়ে ডিসকাস করছি। আচ্ছা, চলো এরপর বলেছে যে কোন বিকল্পটি সঠিক নয়। প্রথম অপশনটা দেখো কি বলছে, একটি গতিশীল বস্তুর গড় দ্রুতি কখনো শূন্য হতে পারে না। বলছে একটি গতিশীল বস্তুর গড় দ্রুতি কখনো শূন্য হতে পারে না। গড় দ্রুতি কি শূন্য হতে পারে? বলছে একটি একটি বস্তুর গড় দ্রুতি কখনো শূন্য হতে পারে না। অর্থাৎ গড় দ্রুতি কাকে বলবো আমরা? গড় দ্রুতি আমরা বলবো মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট অতিক্রান্ত সময়। এবার অতিক্রান্ত দূরত্ব বাই গড় দ্রুতি। গড় দ্রুতি সমান সমান কি লিখবো? মোট মোট দূরত্ব অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়।
তাহলে কোনো একটা যদি গতিশীল বস্তু সে যেদিকেই যাক তার তো একটা ডিস্টেন্স কভার থাকবেই, তাহলে একটা পজিটিভ এক্স বা কোনো একটা ভ্যালু তো থাকবেই, আর এবং একটা টাইমও থাকবে। তাহলে এইটা কি কখনো শূন্য হতে পারে? শূন্য হতে পারে না। তাহলে প্রথম অপশনটা তো ঠিকই আছে, এখানে প্রশ্নটা বলেছে কোন বস্তুটা সঠিক নয় এইটা বের করতে হবে। তাহলে এইটা তো ঠিকই আছে, স্টেটমেন্ট ঠিক আছে। এবার 2 নম্বর বলেছে একটি গতিশীল বস্তুর গড় বেগ কখনো শূন্য হতে পারে না। গড় বেগ কি বলছে? গড় বেগ বলেছে কিন্তু। তাহলে মোট সরণ মোট সরণ বাই মোট সময়, তাই তো? আরে বাপরে, মোট সময়। তাহলে ধরো এর হচ্ছে একটা সার্কুলার পথে ফিরে এলো, যেখান থেকে যাত্রা শুরু করেছিল আবার সেখানেই ফিরে এলো। তাহলে কি হবে? মোট সরণ কত? 0। অ্যান্ড টাইম তো একটা কিছু লেগেছে, যাই হোক 1 মিনিট 2 মিনিট, যাই হোক কিছু একটা লেগেছে, ধরো একটা টাইম লেগেছিল। তাহলে কোনো কিছু যদি 0 দিয়ে ভাগ করা যায় তাহলে 0, তাহলে গড় বেগ কত? 0। কিন্তু এখানে বলেছে একটি গতিশীল বস্তুর গড় বেগ শূন্য হতে পারে না, তাহলে এইটা ভুল স্টেটমেন্ট। এরপর বলেছে সমদ্রুতিতে গতিশীল বস্তুর ত্বরণ থাকতে পারে। সমদ্রুতিতে গতিশীল একটি বস্তুর ত্বরণ থাকতে পারে। এবার সমদ্রুতি কাকে বলবো? সমদ্রুতি হলো এই যে ধরো একটা আপ এন্ড ডাউন রাস্তা আছে, বোঝা গেল? আপ এন্ড ডাউন রাস্তা আছে এবং এই রাস্তাটা এরকম রিপিটেড। তাহলে এইটুকুটা দূরত্ব এবং একটা বল কি করছে, এখান থেকে ছেড়ে দিলাম, এখানে ফোর্স দিচ্ছি, এখানে উঠছে আবার এখানে নামছে। তাহলে সমদ্রুতি কাকে বলবো? যে যদি যতটা পথ অতিক্রম করছে সেটা ডিভাইডেড বাই টাইম, এইটুকু করতে যতটা টাইম লাগছে, এখান থেকে শুরু করে এইটুকু করতেও ততটাই টাইম লাগছে এবং ততটাই পথ সে অতিক্রম করছে। কিন্তু যদি আমি দেখি এখানে এখানে কিন্তু যখন বস্তুটা উপরে উঠছে তখন তার মন্দন ঘটছে এবং যখন সে বস্তুটা নিচে নামছে তখন কিন্তু তার ত্বরণ থাকছে। তাহলে বলছি, তাহলে সমদ্রুতির সঙ্গে ত্বরণের এই যে যে কথাটা বলেছে, সমদ্রুতিতে গতিশীল বস্তুর ত্বরণ থাকতে পারে, থাকতে পারে তো? হ্যাঁ থাকতে পারে। তাহলে এই স্টেটমেন্টটাও কিন্তু ভ্যালিড। এবার পরের প্রশ্নটা কি বলছে? দুটি সমবেগে গতিশীল কোনো ব্যক্তির সাপেক্ষে ভূপৃষ্ঠের কোনো বস্তুর উপর ছদ্ম বা অলিক বল ক্রিয়া করে। এবার এইখানে দেখো, ছদ্ম বল বা সিউডো ফোর্স বা অলিক বল কখন কাজ করে? ছদ্ম বল বা সিউডো বল কখন কাজ করে বলো? একটু আগে পড়িয়েছি। কখন কাজ করে? না, যখন আমরা এটাকে নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্সের সাপেক্ষে কথা বলবো। আর নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্সে কি হয়? নন ইনার্শিয়াল রেফারেন্সে কিন্তু সমবেগে গতিশীল থাকে না, তখন কিন্তু তার মধ্যে একটা ত্বরণ থাকে। এইবার যদি ত্বরণ থাকে তাহলে সেটা ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্সই হলো না। তাহলে সেক্ষেত্রে ছদ্মবল কিভাবে হবে? হবেই না, তাই তো? অর্থাৎ অর্থাৎ কি হলো? আচ্ছা, অর্থাৎ আমরা বলতে পারি তাহলে সমবেগে গতিশীল কোনো বস্তুর সাপেক্ষে কিন্তু এই অলিক বল বা ছদ্মবল ক্রিয়া করে না। এইটা যদি থাকতো তাহলে কিন্তু সঠিক হতো, তাহলে এইটা ভুল আছে। তাহলে এই ক্ষেত্রে কিন্তু বলেছে কোন বিকল্পটি সঠিক নয়, তাহলে কিন্তু অপশন হবে বি অ্যান্ড ডি। বুঝতে পারলাম?
তাহলে রাইট অপশন এখানে কিন্তু বি অ্যান্ড ডি। নেক্সট পরের প্রশ্নটা যদি আমরা দেখি, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি? যদি কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও। নেক্সট স্লাইডে যদি যাই, এবার বলেছে কোন বিকল্পটি সঠিক। কি বলেছে? প্রশ্ন বলেছে একটি বস্তুর বেগ অপরিবর্তিত থাকা সত্ত্বেও গতি পরিবর্তিত হতে পারে। একটি বস্তুর বেগ অপরিবর্তিত থাকা সত্ত্বেও গতি পরিবর্তিত হতে পারে। এখানে দ্রুতি হবে না, গতি হবে না, এটা দ্রুতি হবে, দ্রুতি। ভুল লিখেছে, দ্রুতি। দ্রুতি পরিবর্তিত হতে পারে। কোশ্চেনটা ভালো করে মিলিয়ে নি। কোনো বস্তুর বেগ শূন্য হলো এর মুহূর্তে বস্তুটি ত্বরণ থাকতে পারে। তাহলে আমরা, অর্থাৎ যদি বেগ অপরিবর্তিত থাকে মানে সমান সমান বেগ অপরিবর্তিত মানে সমবেগে চলে, টাইমের সাপেক্ষে সমবেগে চলে থাকার সত্ত্বেও দ্রুতি পরিবর্তিত হতে পারে। ধরো বেগ যদি, তাহলে একমাত্র পরিবর্তিত কখন থাকবে? যখন সে স্ট্রেট লাইন বরাবর থাকবে। তাহলে সেক্ষেত্রে কিন্তু বেগের অপরিবর্তিত থাকা মানে হচ্ছে দ্রুতি কিন্তু পরিবর্তিত হতে পারে না। তাহলে যদি আমরা এখানে ডিস্টেন্সটা ধরি, তাহলে সেম ডিস্টেন্স সেম ডিস্টেন্স সেম ডিস্টেন্স কভার করতে সেম সেম টাইম। বোঝা গেল? যতটা দূরত্ব যাচ্ছে সেম টাইম, যতটা দূরত্ব যাচ্ছে সেম টাইম, ওই সেম টাইমে একই দূরত্ব যাচ্ছে, তাহলে আমরা বলবো দ্রুতি পরিবর্তন হতে পারে না। তাহলে এটা সঠিক নয়। কোন বস্তুর বেগ শূন্য হলো এর মুহূর্তে বস্তুটি ত্বরণ থাকতে পারে। ধরো আমি একটা বলকে উপর দিকে ছুড়ে দিলাম, সেই বলটা এরকম পাত বরাবর গিয়ে আবার নিচের দিকে ফিরে, যখন এই বলটা পিকে গিয়ে পৌঁছায়, যখন এই বলটা পিকে গিয়ে পৌঁছায় তারও কিন্তু, ধরো এই যখন এই একটা শেষ মুহূর্তে গিয়ে পৌঁছেছে, তখনও কিন্তু আমরা তার একটা স্লোপ পাবো। এবং এই স্লোপটা কি ডিফাইন করে? কোনো একটা ভেলোসিটি ভার্সেস টাইমে যদি আমরা প্লট দেখি, তাহলে যার যে ট্যানজেন্টটা হয়, ট্যানজেন্ট যেটা হয় সেটা হচ্ছে ডিএস ডিটি। তাহলে এইটা, সরি, ডিবি ডিটি। তাহলে একে পিক পজিশনে কিন্তু এর ভেলোসিটিটা শূন্য হয়ে যায়, তো সেই টাইমটাতেও কিন্তু তার একটা ট্যানজেন্ট থাকে, তাহলে তার একটা ত্বরণ থাকতে পারে। তাহলে এই অপশনটা কিন্তু ঠিক। এর পরের অপশনটা কি বলেছে? একটি সরল রেখা বরাবর গতির ক্ষেত্রে কোন বস্তুর সরণ ও বেগের অন্তর্বর্তী কোণ সর্বদা শূন্য হয়। সরণ ও বেগের অন্তর্বর্তী কোণ সর্বদা শূন্য হয়, এরকম কোনো কথা নেই। সমদ্রুতিতে চলমান কোন বস্তুর ত্বরণ সর্বদা শূন্য হয়। সমদ্রুতিতে চলমান, ও আগের প্রশ্নটা যেটা দেখালাম, তাহলে এই দুটোটায় এই দুটো স্টেটমেন্টও ঠিক না। তাহলে রাইট অপশন কি হবে? রাইট অপশন হবে এইটা, বি, অপশন বি। পরের কোশ্চেন, একটি সরল রেখা বরাবর একটি কণার সরণ এস ইকুয়াল টু এত, টি ইকুয়াল টু 5 সেকেন্ডে কণাটির ত্বরণ কত হবে? কোশ্চেনটা কিভাবে সলভ করবো দেখো। আচ্ছা, প্রথমে কোশ্চেনটা ভাবার জন্য 30 সেকেন্ড টাইম দিলাম। কোশ্চেনটা ভাবো। তাহলে শুরু করা যাক। এখানে বলছে সরণ এস ইকুয়াল টু এত, 5 সেকেন্ডে কোণের ত্বরণ, ত্বরণ কি হবে? তাহলে আমরা ত্বরণ সমান সমান কি জানি? ত্বরণ সমান সমান এ ভেক্টর ইকুয়াল টু কি জানি রে? ডিভি ডিটি। এবং ভি সমান সমান কি জানি? ডি ডিটি অফ
ডিএস ডিটি। এবার এস বলা আছে, তাহলে এস যদি আমরা বলি তাহলে ডিডিটি অফ 12 প্লাস 18t প্লাস 9t স্কোয়ার। বোঝা গেছে? এটা যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে কি দাঁড়াবে? প্রথম ফার্স্ট ডেরিভেটিভ করলাম ইকুয়াল টু আমরা এটাকে লিখতে পারি ডি স্কোয়ার এস বাই ডিটি স্কোয়ার, মানে ডাবল ডেরিভেটিভ করতে হবে। তাহলে এটা কনস্ট্যান্ট টার্ম হয়ে গেল 0, দ্যাট ইজ 18t, t এর ডেরিভেটিভ করলে 1, তাহলে থাকলো 18 প্লাস এটা ডেরিভেটিভ n ইনটু n মাইনাস 1, তাহলে 19 ইনটু 18t। বোঝা গেছে? এটা যে ফর্মুলাটা লেগেছে ডেরিভেটিভের পাওয়ারে থাকলে n ইনটু n মাইনাস 1। সো এরপরে সেকেন্ড ডেরিভেটিভ যদি করি তাহলে কি দাঁড়াবে? এটা কনস্ট্যান্ট টার্ম বিকাম 0, দ্যাট ইজ t বিকামস 1, দেন ফাইনালি গট ইট 18। এবার 18 মানে এর সঙ্গে কোনো অ্যাসেলারেশন, কোনো টাইমের ফাংশন নয়। টাইমের যদি ফাংশন নয় তাহলে কিন্তু অ্যাসেলারেশন আছে, কিন্তু তাহলে আমরা বলবো সমতরণে গতিশীল, তাই না? তাহলে তার অ্যান্সার কোনটা হবে? সি, 18। আর ইউনিট কি হবে? মিটার, যেহেতু এস এর ইউনিট মিটার, আর টি এর স্কোয়ার মানে সেকেন্ডের ইনভার্স 2, সেকেন্ড ইনভার্স 2। তাহলে রাইট অ্যান্সার হবে 18 মিটার সেকেন্ড ইনভার্স 2। বোঝা গেছে? পরের কোশ্চেনটা বলেছে সমতরণে সরলরেখা বরাবর গতিশীল একটি কণার সরণ x ইজ ইকুয়াল টু 6 প্লাস 70 প্লাস 10t স্কয়ার মিটার। কণাটির প্রাথমিক বেগ কত? এবার প্রাথমিক বেগ কি করে বের করব? প্রাথমিক বেগ মানে t যখন 0, t যখন 0 তখন তার বেগ কত ছিল। তাহলে সরণ সমান সমান আমরা কি জানি? এবং বলেছে গিভেন বলেছে সমতরণ মানে হচ্ছে a ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে আমরা x সমান সমান এইটা, তাহলে আমরা বলতে পারি কি বেগ ভেলোসিটি সমান সমান কি বলতে পারবো? dx dt। তাহলে d dt অফ 6 প্লাস 70 প্লাস 10t স্কয়ার। তাহলে এর যদি আমরা dt এর সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে কি দাঁড়াবে? 7, t এর ডেরিভেটিভ করলে 1, কনস্ট্যান্টের ডেরিভেটিভ করলে 0, and 10t স্কয়ার, তাহলে 20, 2 মাল্টিপ্লাই হয়ে 20 হলো, t n minus 1 মানে 1, 20t। Now dx dt at t is equal to 0. What is the value of b? So initial velocity, that is v0, let's v0, मतलब t is equal to 0. So at that time, তাহলে ওই সময়ে t এর ভ্যালু কত হবে? 0। যদি t এর ভ্যালু 0 হয় তাহলে এইটা হয়ে যাবে 0, তাহলে পড়ে থাকলো শুধু 7। এবং ভেলোসিটির ইউনিট কি? মিটার সেকেন্ড ইনভার্স 1। বুঝতে পেরেছি? তাহলে এইটা হলো গিয়ে রাইট অ্যান্সার। যেহেতু আমাদের এসএলএসটি পরীক্ষায় অবজেক্টিভ টাইপই আমাদের মেন প্রায়োরিটি, আমরা কিন্তু বড় বড় নিউমেরিক্যাল সলভ কিংবা আমরা কিন্তু কোনো ডেরিভেশন, বড় টাইপের ডেরিভেশন করতে যাব না, কারণ আমাদের হাতে টাইম খুব কম। যেহেতু আমাদের কোশ্চেনটা হবে নিউমেরিক মানে অবজেক্টিভ টাইপ, সেক্ষেত্রে কিন্তু আমাদের ছোট ছোট অঙ্ক যেগুলো অবজেক্টিভের মধ্যে আসার সম্ভাবনা, সেই রকম টাইপেরই কিন্তু আমরা কোশ্চেন বেশি করে সলভ করব। এবং এই লেকচার সিরিজে প্রচুর 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 তোমরা প্রবলেম পাবে, তোমরা শেষ পর্যন্ত শুধু ক্লাসটা মন দিয়ে করতে থাকো। নেক্সট আমরা প্রশ্নটা দেখি। এবার একটু একটু কঠিনের দিকে যাওয়া স্টার্ট করি। একটি বস্তু তার গতিপথের অর্ধেক v1 বেগে এবং বাকি অর্ধেক v2 বেগে যায়। বস্তুটির গড় বেগ vab এর রাশিমালা কত? এভারেজ ভেলোসিটি। আমরা কি জানি? গড় বেগ সমান সমান কি জানি? আমরা যদি বলি গড় বেগ, জানি মোট সরণ
বাই মোট সময়। এইবার এটা হচ্ছে আমাদের গড়বেগের ফর্মুলা। এবার বলছে একটি বস্তু গতিপথের অর্ধেক v1 বেগে যায়, তাহলে টোটাল গতিপথটা ধরো আমি ধরলাম d, তাহলে টোটাল টোটাল কি টোটাল ডিস্টেন্স ইকুয়াল টু d, বা টোটাল ডিসপ্লেসমেন্ট ইকুয়াল টু d। তাহলে অর্ধেক পথ কত হবে, দেন হাফ অর্ধেক পথ, বা অর্ধেক পথ কত হবে d/2, তাই তো। এইবার এই অর্ধেক পথ যেতে টাইম কত লেগেছে সেটা আমার জানা দরকার, মানে প্রথম অর্ধেক পথ যেতে কতটা সময় লেগেছে। তাহলে প্রথম অর্ধেক পথ যেতে সময় লেগেছে, কত লেগেছে আমরা কি জানি, ভেলোসিটি, তাহলে প্রথম লেগেছে v1 লেগেছে, ভেলোসিটি ইকুয়াল টু ds বা s/t। তো এইখানে আমরা লিখতে পারি s/t, কতটা পথ গেছে, s/t। তাহলে এখান থেকে যদি আমরা t1 বের করি, t1 সমান সমান কি দাঁড়াবে s/v1, s কত দাঁড়াবে d/2 and v1। সিমিলার ভাবে t2 মানে দ্বিতীয় অর্ধেক পথ যেতে কত সময় লেগেছে, t2 will be s বাই বাকি অর্ধেক পথ বাই কত বেগে গেছে v2, তাহলে বাকি অর্ধেক পথটা কত d/2 বাই v2, বোঝা গেছে। তাহলে টোটাল টাইম কত লেগেছে, এইটা প্লাস এইটা, টোটাল টাইম। এইবার যদি আমরা গড় বেগটা ক্যালকুলেট করতে যাই তাহলে আমরা কি পাবো, এবার যদি আমরা গড় বেগটা ক্যালকুলেট করতে যাই তাহলে আমরা কি পাবো, তাহলে গড় বেগ কি দাঁড়াবে, মোট সময় কত লেগেছে d/2, সরি মোট সরণ কত হয়েছে d/2 প্লাস d/2, d/2 প্লাস d/2, টোটাল টাইম কত লেগেছে d/2 বাই v1 প্লাস d/2 বাই v2। তাহলে এইটাকে যদি আমরা সলভ করি তাহলে আমরা পাবো, তাহলে প্রথমে কি করা যায় যদি সলভটাও দেখিয়ে দিই, তাহলে d/2 হয়ে গেল d, অ্যান্ড এখানে হচ্ছে d/v1, তাহলে এখানে দাঁড়ালো d/2 v1 প্লাস d/2 v2। নেক্সট লাইন কি হবে d বাই, যদি এটার আমরা এলসিএম নেই তাহলে কি দাঁড়াবে নিচে 2v1 v2, আর এইটা দাঁড়াবে d v2 প্লাস d v1। এর পরের লাইন কি দাঁড়াবে, যদি আমরা এটা উল্টে দেই এবং d যদি কমন নেই তাহলে আমার যেটা দাঁড়াবে, d কমন নিয়ে কেটে দিলাম, তাহলে 2v1 v2 বাই v2 প্লাস v1। কোনো অপশন আছে নেই, তাহলে এইখানে আমরা আমরা দেখছি এই অপশনটার সঙ্গে অনেকটা মিল খাচ্ছে। সো আমরা কি করব, গড় ভরবেগ যদি আমরা এটাকে উল্টে দেই তাহলে 1 বাই, তাহলে আলটিমেটলি কি দাঁড়াবে, যদি দাঁড়াবে তাহলে গড় বেগ ভি এ ভি, অ্যাভারেজ গড় বেগ ইকুয়াল টু এইটা, তাহলে 1 বাই অ্যাভারেজ গড় বেগ করলে কি দাঁড়াবে,
v2 বাই v1 বাই 2 v1 2। এবার যদি আমরা এটাকে সেপারেট করে দিই তাহলে কি দাঁড়াবে, v2 কেটে যাবে, এবং এই দুইটাকে যদি আমরা ওই পাশে পাঠিয়ে দিই তাহলে কি হবে, 2v অ্যাভারেজ বাই 1 বাই v1 প্লাস 1 বাই v2। তাহলে এইটা কিসের সঙ্গে মিলছে, এই অপশনটা হচ্ছে আমাদের অপশন 2 এর সঙ্গে মিলছে। অপশন ডি, তাহলে অপশন ডি হলো রাইট অ্যান্সার। বুঝতে পেরেছি? কোনো ডাউট? আই থিঙ্ক কোনো ডাউট থাকার কথা নয়। এরপরে পরের প্রশ্নটা সিমিলার টাইপের অঙ্ক, একদম সিমিলার টাইপ অঙ্ক, তোমরা নিজেরা একটু ট্রাই করো। একদম সিমিলার টাইপের অঙ্ক, এইটা তোমাদের থাকলো হোমওয়ার্ক। তো এইটা থাকলো হোমওয়ার্ক। এইটা থাকলো তোমাদের HW হোমওয়ার্ক, একদম সেম টাইপের অঙ্ক। ঠিক আছে, নেক্সট পরের অঙ্কটা দেখো। এইবার বলছে একটি বস্তুর স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে, টি সময়ে বস্তুটির ত্বরণ এত, যাত্রা শুরুর 5 সেকেন্ড পরে বস্তুটির বেগ কত হবে। বোঝা গেল? তাহলে ত্বরণ দেওয়া আছে, আমাকে বের করতে হবে বেগ। তাহলে ত্বরণ ইকুয়াল টু আমরা কি জানি, ডিভি ডিটি, তাই তো? তাহলে আমরা এ জানি, আমরা কি জানি, এ ইকুয়াল টু ডিভি ডিটি, তাই তো? এবার যদি আমরা এটাকে এইভাবে লিখি, ডিভি ইকুয়াল টু এ ডিটি লিখতে পারি তো? এবার বোথ সাইডে যদি আমরা ইন্টিগ্রেশন নিই তাহলে কি দাঁড়াবে, ডিভির ইন্টিগ্রেশন ভি, তাহলে ভি ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ এ ডিটি। বোঝা গেছে? তাহলে এই ইন্টিগ্রেশনের টাইম কত বলেছে, টাইম বলেছে 0 থেকে 5 সেকেন্ড পর। তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে ভি এর কত ভ্যালোসিটি, তাহলে 0 to 5 এর ভ্যালু কত, 2t প্লাস 5 ডিটি। তাহলে এটা কি হবে, এর ইন্টিগ্রেশন করলে কি হবে, 2t স্কোয়ার বাই 2 প্লাস 5t, ইন্টিগ্রেশন লিমিট 0 to 5, 2 কেটে গেল, t স্কোয়ার প্লাস 5t, তাহলে পুট আপার লিমিট 25 প্লাস 25 মাইনাস 0, লোয়ার লিমিট পুট করলে কত হবে, 0 হবে। তাহলে দাঁড়ালো কত, 50। ভেলোসিটির ইউনিট কি, মিটার সেকেন্ড ইনভার্স অর মিটার পার সেকেন্ড, তাহলে 50, তাহলে রাইট অ্যান্সার 50 মিটার পার সেকেন্ড। বোঝা গেছে? পরের অঙ্কটা দেখো, টি সময়ে একটি বস্তুর বেগ ভি ইজ ইকুয়াল টু 60 স্কোয়ার মাইনাস 2t প্লাস 3, টি ইজ ইকুয়াল টু 0 সেকেন্ডে, টি ইজ ইকুয়াল টু 1 সেকেন্ড সময়ে কণাটির গড় বেগ কত। খুব একটা ভালো অঙ্ক, প্রথমে অঙ্কটা ভালো করে পড়ো এবং ভাবো। 30 সেকেন্ড সময় দিলাম। আচ্ছা, প্রথমে আমরা কি জানি, বলেছে গড় বেগ, তাহলে আমাদের দেখতে হবে গড় বেগ সমান সমান কি জানি আমরা, আমরা যেটা জানি সেটা লিখতে হবে। গড় বেগ সমান সমান কি লিখবো, টোটাল সরণ, টোটাল সরণ বা টোটাল ডিসপ্লেসমেন্ট, যাই হোক।
বাই বা মোট সরণ বাই মোট সময়, তাই তো? এইটা অর্ডার লাগছে। তাহলে গড়বেগ সমান সমান মোট সরণ বাই হচ্ছে তোমার মোট সময়। এইবার মোট সরণ, তাহলে ভেলোসিটিকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আমাদের কি বেরোবে? সরণ বেরোবে। এবং সরণের যদি লিমিটটা আমরা 0 থেকে 1 সেকেন্ডে যাই, তাহলে 0 থেকে 1 সেকেন্ডের মধ্যে যতটা সরণ আমরা পেয়েছি ততটা। তাহলে আমরা ভেলোসিটি v ইকুয়াল টু কি লিখতে পারি? ds dt। তাহলে এখান থেকে যদি আমরা ds বের করি, v dt, both sided take integration, then become s, and v is equal to 0 to time 1, v is equal to 60 square plus minus, sorry, sorry, there have been a mistake, printing mistake, so that's become plus. So plus 60 square plus 2t, 60 square plus 2t plus 3. Understood? Okay. So then যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে কি দাঁড়াবে? তাহলে ইন্টিগ্রেশনে কি n প্লাস 1 বাই n প্লাস 1, তাহলে n প্লাস 1 বাই n প্লাস 1 করলে দাঁড়াবে 2t কিউব প্লাস এটার স্কোয়ার বাই 2, এটা গেল 2t স্কোয়ার প্লাস 3t, 0 to 1 যদি ভ্যালু পুট করো তাহলে দাঁড়াবে 2 প্লাস 1 প্লাস 3, দ্যাট বিকাম 6। তাহলে 0 থেকে 1 সেকেন্ডের মধ্যে সরণ কতটা হবে? 6 মিটার। এইবার তাহলে মোট সরণ কত হবে? 6 মিটার। এবং মোট সময় কত? মোট সরণ সময় কত হচ্ছে? 1 সেকেন্ড। তাহলে এটা কত হবে? 6 মিটার সেকেন্ড ইনভার্স 1, রাইট অ্যান্সার এটা। বুঝতে পেরেছি? আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের ক্লাসে। ততক্ষণ তোমরা যে কোশ্চেনগুলো করিয়েছি সেই কোশ্চেনগুলো প্র্যাকটিস করো, এবং যে হোমওয়ার্কগুলো তোমাদের দিয়েছি সেই হোমওয়ার্কগুলো বাড়িতে করো, এবং যদি কোনো প্রবলেম হয় অবশ্যই প্রিন্ট কমেন্টে জানাও। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারো। তো থ্যাংক ইউ, টাটা।